Very good evening, students. Welcome to Right Smart Academy. আমি তোমাদের জীবন বিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। তোমাদের সবাইকে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকে স্টুডেন্টস তোমাদেরকে পড়াবো আমি অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় অণুজীবের জগৎ। আচ্ছা, তার আগে সবাই বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে? আস্তে আস্তে আমাদের ঠান্ডার আগমন হচ্ছে বা শীতকালের আগমন হচ্ছে। আশা করি সবাই ঠান্ডাটা খুব ভালো মতন উপভোগ করছো। আমার তো ঠান্ডা খুবই ভালো লাগে। সেই সাথে সাথে ঠান্ডা উপভোগ করার সাথে সাথে কিন্তু পড়াশোনাটা তোমাদের ভালো মতো চালিয়ে যেতে হবে। জীবনে বাকি আর সমস্ত যা কাজ আছে সেগুলো খুব ভালোভাবে করতে হবে এবং যা উপভোগ্য জিনিস আছে সেগুলো সবটাই খুব ভালো করে উপভোগ করতে হবে। কারণ জীবন একটাই, জীবন তো আর দুটো পাবে না, একটাই জীবন। তাই ভালো মতো সমস্ত কিছু উপভোগ করতে হবে, হাসি করতে হবে, হাসতে হবে, মজা করতে হবে, খেলাধুলো করতে হবে। যার যেটা ভালো লাগে সেটা কিন্তু করতে হবে আমাদের ডেইলি লাইফে। শুধুই পড়াশুনো করলাম বা আবার শুধুই খেলাধুলো করলাম সেটা কিন্তু আবার ঠিক নয়। সমস্ত কাজ তোমাদেরকে করতে হবে, কি তাই তো? শুধু পড়াশোনা করলে একঘেয়েমি লাগবে না, বা শুধু খেলাধুলো করাও ঠিক নয়, বা শুধুমাত্র অন্য কোনো কাজ করা ঠিক নয়। সাথে কিন্তু তুমি যাই করো পড়াশোনাটা কিন্তু তোমাকে সমানভাবে চালিয়ে যেতে হবে। কারণ পড়াশোনাটা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তুমি 10টা বছর খেলাধুলো করলে আর বললে যে আমি তারপরে পড়াশোনা করব, সেটা হয় না। কারণ বয়সের একটা ব্যাপার থাকে, তাই তো? তো যখন যে সময়ে যেটা করা দরকার তখন সেই সময় সেইটা করতে হবে। তাহলে তোমরা খেলাধুলো করো, সবকিছুই করো, মজা করো, আনন্দ করো, সাথে ভালো মতো পড়াশোনাটাও চালিয়ে যাও। আচ্ছা, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো অষ্টম শ্রেণীর 7th চ্যাপ্টার, নাকি অণুজীবের জগৎ। তাহলে দেখো, আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। অণুজীব মানে কি? কেউ কি প্রথমে এর আগে অণুজীব সম্বন্ধে কেউ কিছু জানো কি? যে অণুজীব কাকে বলে বা অণুজীব কেমন দেখতে হয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি। অণুজীবকে আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। অণুজীবকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। বাতাসে এমন কিছু জিনিস ঘোরাফেরা করছে, প্রচুর জিনিস, সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস কি হয় না চলাফেরা করে। আমাদের যে জ্বর হয়, আমাদের যে পেট খারাপ হয়, আমাদের পায়খানা হয় যেটা পেট খারাপের ফলে, সেগুলো একটা না একটা রোগে, একটা না একটা রোগের জীবাণু দ্বারা আমরা আক্রান্ত হই এবং তারপরে আমাদের শরীর খারাপ করে। কিন্তু সেই জীবাণুটা কিভাবে আমাদের শরীরে ঢুকলো আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি না। কারণ সেই যে জীবাণুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। আমরা যদি বুঝতে পারি যে ওইটা হচ্ছে জ্বরের জীবাণু, এই ওখানে যাস না বা ওই জিনিসটা খাস না, ওখানে জ্বরের জীবাণু রয়েছে ঘুরছে, তাহলে কি আমরা সেই জিনিসটা খাবো? বা সেই জীবাণুটা আমাদের দেহে আসবে না। আমরা যেহেতু দেখতে পাই না সেই জন্যই আমরা রোগের দ্বারা আক্রান্ত হই। এই ধরনের কিছু জিনিস, যেগুলো এই ধরনের কিছু জীব, হ্যাঁ, যেগুলো আমরা চোখে দেখতে পাই না, তাদেরকে কিন্তু আমরা কি বলি না, অণুজীব বলি। এটা তো আমরা এক কথায় অণুজীব কাদেরকে বলে আমরা জানলাম। এরপরে দেখো আমরা ডিটেলসে আসবো। দেখো উপরে কয়েকটা ছবি দিয়েছি। একটা এলিফ্যান্ট, টাইগার, একটা পাতাবাহার উদ্ভিদ, এই উদ্ভিদটাকে কি বলে না, পাতাবাহার উদ্ভিদ। তার পাশে দেখো একটা অ্যালোভেরা উদ্ভিদ রয়েছে। এই প্রত্যেকটা উদ্ভিদ কি, উদ্ভিদ মানে হচ্ছে সজীব কোষ। উদ্ভিদের প্রাণ আছে তো, আমরা কি জানি উদ্ভিদের প্রাণ আছে। তেমনি অ্যানিমেল, যেমন এলিফ্যান্ট,
টাইগার বা কোনো হিউম্যান বা মানুষ, প্রত্যেকে আমরা কি প্রাণ আছে, তাই আমাদের দেহের কোষগুলো কি সজীব কোষ। আমরা যখন মারা যাব বা যখন উদ্ভিদ মারা যাবে, তখন সেই উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে কি কোষ থাকে না, সেই কোষগুলো, সজীব কোষগুলো কি হয়, মারা যায় এবং মৃত কোষে পরিণত হয়। দেখো উপরের বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীদের ছবি লক্ষ্য করো। এরা পরিবেশের সজীব উপাদান। যেহেতু এদের জীবন রয়েছে তাই এরা কি পরিবেশের সজীব উপাদান। বায়ু, জল, মাটি অথবা অন্য অন্য নানা জায়গায় এদের দেখা যায় কি, তাই তো? বাঘ, হরিণ, হাতি বা বিভিন্ন ধরনের উদ্ভিদ, এটা কোথায় দেখা যায় না, আমাদের চারিদিকে যে বায়ু, জল, মাটি অথবা অন্য নানা জায়গায় এদের দেখা যায়। বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, তারা আবার জলে বসবাস করে শুধুমাত্র, আমরা দেখি না। বিভিন্ন ধরনের শ্যাওলা জাতীয় জিনিস আছে, বা আমরা যেটাকে পানা বলি, সেই পানা গাছটা, সেটা কোথায় হয়, একমাত্র উদ্ভিদে হয়, এই জলে হয়। পুকুরে আমরা খেয়াল করি না, বিভিন্ন ধরনের গাছ, ছোট ছোট পানা জাতীয় গাছ যেগুলো পুকুরের জলে ভেসে থাকে, ওগুলো আবার জলে হয়। সেই জন্য কি বলছে দেখো, বায়ু, জল, মাটি প্রভৃতি বিভিন্ন জায়গায় এদের দেখা যায়। বাতাসে যেমন কারা থাকে না, পাখিরা উড়ে বেড়ায় বাতাসে, তারাও তো আমাদের পরিবেশের একটা সজীব উপাদান। তাহলে এরা কি প্রত্যেকেই পরিবেশের সজীব উপাদান। এরা কোথায় থাকে না, বায়ু, জল, মাটি প্রভৃতি বিভিন্ন জায়গায় এদের দেখা যায়। কিন্তু আমরা হয়তো জানি না আমাদের চারিদিকে এরা ছাড়াও নানা ধরনের জীব ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা যে পরিবেশে বসবাস করছি, এই ধরনের উদ্ভিদ এবং প্রাণী ছাড়াও আরো বিভিন্ন ধরনের জীব, যেগুলোর কি আছে না, প্রাণ আছে, এইরকম বিভিন্ন ধরনের জীব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এদের খালি চোখে দেখা যায় না। তাহলে কি না, তাদের আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না। এরা হলো অণুজীব। তাহলে তাদেরকে আমরা কি বলছি না, অণুজীব। আমরা এই অদৃশ্য অণুজীবদের সম্পর্কে চলো এসো জানার চেষ্টা করি। দেখো তারপরে আমরা দেখি অণুজীব সম্পর্কে ধারণা। অণুজীব সম্পর্কে আমরা আরো কি কি জানতে পারি। দেখো, পৃথিবীতে আজ অবধি যত রকম জীবের অস্তিত্ব লক্ষ্য করা গেছে, তার মধ্যে সব থেকে পুরনো হলো এই অণুজীবরা। তাহলে ভেবে দেখো এরা কতটা পুরানো বা কতটা প্রাচীন, কতটা আগে থেকে এদের বসবাস। পৃথিবীতে আজ অবধি যত রকম জীবের অস্তিত্ব লক্ষ্য করা গেছে, আমরা ডাইনোসর দেখেছি না, আগে সিনেমাতেও দেখেছি, বা আমরা কোনো বইয়েতে পড়েছি, বা আমরা জীবাশ্ম উদ্ধার করেছি বিভিন্ন বড় বড় প্রাণীদের, যেমন ডাইনোসর, বিভিন্ন আগে বড় বড় ছিল না ডাইনোসর, আরো বিভিন্ন ধরনের প্রজাতির জীবেরা। তো তারা এখন আর তাদেরকে দেখা যায় না, তারা কয়েক লক্ষ বছর আগে ছিল। তার চেয়েও পুরানো এই অণুজীবেরা, মানে তার চেয়েও অনেক আগের থেকে এই অণুজীবেরা পৃথিবীতে বসবাস করছে। তাহলে ভেবে দেখছো কতটা পুরানো এরা, বা কতটা আগে থেকে এরা বসবাস করছে পৃথিবীতে। দেখো সেইটাই বলছে, সব থেকে পুরনো পৃথিবীতে আজ অবধি যতটা জীবের অস্তিত্ব লক্ষ্য করা গেছে, যত রকমের, তার মধ্যে সব থেকে পুরানো হলো এই অণুজীবেরা। প্রায় 350 কোটি বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে। তাহলে কত না, 350 কোটি বছর ধরে। কিন্তু তারপরে আসা বহু জীব পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জীবেরা পৃথিবীতে এসেছে, আগে এসেছে কখনো বা কখনো পরে এসেছে। এই সমস্ত রকম জীবেরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এই অণুজীবেরা সবার, এই অণুজীবেরা কিন্তু কিনা সেই একই আছে। এই 350 কোটি বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে। তাহলে এদের স্থায়িত্বকাল কতটা বেশি বুঝতে পারছো। দেখো অণুজীবদের সবার ওজন যদি যোগ করা হয়, আমাদের গোটা পৃথিবীতে যতটা অণুজীব রয়েছে, সবার ওজন যদি যোগ করা যায়, তবে দেখা যাবে খালি চোখে দেখতে পাওয়া যায় না এমন অণুজীবদের ভর পৃথিবীর সমস্ত জীব ভরের প্রায় 60%। আমাদের পৃথিবীতে যাবতীয় যা জীব রয়েছে, তাদের যা ওজন বা ভর,
তার 60% হচ্ছে কি না এই অণুজীবদের ভর বা ওজন। তাহলে বুঝতে পারছো কতটা হিউজ পরিমাণে এরা পৃথিবীতে বসবাস করছে। দেখো, আমরা প্রশ্বাসের সময় যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করি তার অর্ধেক পরিমাণই তৈরি করে বিশেষ কিছু অণুজীব। কি বলছে? আমরা যে শ্বাসটা নিচ্ছি, যে প্রশ্বাস নিচ্ছি, সেই প্রশ্বাসের সময় যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করছি তার অর্ধেক পরিমাণই তৈরি করে বিশেষ কিছু অণুজীব। তাহলে এই অণুজীবগুলো সেই আমরা যে অক্সিজেন নিচ্ছি তার অর্ধেক পরিমাণ অক্সিজেন কারা তৈরি করছে? না, অণুজীবেরা। তাহলে এটা একটা ভালো দিক। দেখো, পায়ের নিচে যে মাটি আছে তাতে প্রায় বহু ধরনের অণুজীব বসবাস করে। আমরা যে মাটি দিয়ে চলাচল করছি, মাটির উপরে আমরা বসবাস করছি না, সেই মাটিতে কিন্তু বহু ধরনের অণুজীব বসবাস করে। সেটা কতটা পরিমাণ সেটা দেখো, 1 গ্রাম মাটিতে প্রায় 100 কোটি অণুজীব থাকে। তাহলে ভেবে দেখো অণুজীবের পরিমাণ কতটা। আমরা যে মাটির উপরে বসবাস করছি তার 1 গ্রাম মাটি যদি আমরা নিই, সেই 1 গ্রামে 100 কোটি অণুজীব থাকে। 100 কোটি মানে কতটা বুঝতে পারছো? 100, 1000, 1 লাখ, 10 লাখ, 100 লাখ, মানে তখন হয় 1 কোটি। সেই 1 কোটির আবার 100 গুণ, মানে 100 কোটি 1 গ্রাম মাটিতে অণুজীবের পরিমাণ। তাহলে কতটা পরিমাণে অণুজীব পৃথিবীতে বসবাস করছে বুঝতে পারছো? তাহলে 1 গ্রাম মাটিতে কতগুলো অণুজীব থাকে? না, প্রায় 100 কোটি। আরো বেশি হতে পারে বা তার সামান্য কমও হতে পারে। তাহলে প্রায় 100 কোটি অণুজীব থাকে কোথাও? 1 গ্রাম মাটিতে। দেখো, এই অণুজীবদের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আমরা এই অণুজীবদের আমরা লক্ষ্য করি সেগুলো দেখো। পৃথিবীর প্রায় সর্বত্র এদের পাওয়া যায়। গরম মরুভূমি, মেরু অঞ্চলে, বরফের স্তূপে, নোনা জলে, জলাভূমিতে, এমনকি অন্য জীবদেহের ভেতরেও, যেমন মানুষের খাদ্যনালীতে, উইপোকার খাদ্যনালীতে প্রভৃতি। তাহলে দেখো, এই অণুজীবের উপস্থিতি সর্বত্র রয়েছে। এমন কোনো পৃথিবীর অংশ নেই বা খুব কম জায়গা অংশ রয়েছে, একেবারে সেটা নায়ের সমান, যেখানে অণুজীব থাকে না। পৃথিবীর সর্বত্র এই অণুজীবদের বসবাস। সেগুলো কোথায় কোথায় হতে পারে? না, মরুভূমি যেখানে অত্যাধিক গরম থাকে সেখানেও বিভিন্ন ধরনের অণুজীব থাকতে পারে যারা গরমে থাকতে পারে বা গরমে টিকে থাকতে সক্ষম, সেই ধরনের অণুজীব গরম মরুভূমিতে থাকতে পারে। মেরু অঞ্চলে থাকতে পারে যেখানে খুব ঠান্ডা, বা বরফের স্তূপে, নোনা জলে, জলাভূমিতে, এমনকি অন্য জীবদেহের ভিতরেও, যেমন আমরা ধরো মানুষ, আমাদের খাদ্যনালীতেও অণুজীবদের বসবাস থাকতে পারে। উইপোকার খাদ্যনালীতেও, উইপোকা মানে এক ধরনের পোকা বা পতঙ্গ, তার খাদ্যনালীতেও এই অণুজীবেরা বসবাস করতে পারে। এটা তো শুধু উদাহরণ দিলাম মানুষ এবং উইপোকা দিয়ে। আরো বিভিন্ন জীবের দেহে বা বিভিন্ন প্রাণীর দেহের মধ্যে এই অণুজীবদের বসবাস। দেখো, অধিকাংশ অণুজীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়। তাহলে অধিকাংশ অণুজীবদের মানে বেশিরভাগ অণুজীবদের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? না, অক্সিজেন গ্যাসের প্রয়োজন হয়, যেটা আমরা মানুষেরা গ্রহণ করে থাকি। আবার ব্যতিক্রম দেখো, ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী অণুজীবরা কম অক্সিজেন ঘনত্বেও বেঁচে থাকতে পারে। আবার কম অক্সিজেন, যেখানে খুব কম অক্সিজেন, সেখানেও কিছু কিছু অণুজীবেরা বেঁচে থাকতে পারে। সেগুলো কাদের অণুজীব? না, ইস্ট কিংবা টিটেনাস রোগ সৃষ্টিকারী। ইস্ট তৈরি করে যেসব অণুজীব এবং টিটেনাস তৈরি করে যেসব, টিটেনাস রোগ সৃষ্টিকারী যেসব অণুজীবেরা, তারা আবার কিন্তু কম অক্সিজেন ঘনত্বেও বেঁচে থাকতে পারে। অণুজীবদের বেঁচে থাকার জন্য ভেজা জায়গা খুব গুরুত্বপূর্ণ। অণুজীবদের তাহলে বেঁচে থাকার একটা অন্যরকম আদর্শ জায়গা কি? না, ভেজা জায়গা বা স্যাঁতস্যাঁতে জায়গা। এই ধরনের জায়গা অণুজীবদের বেঁচে থাকার জন্য খুবই আদর্শ বা খুবই ভালো। দেখো স্টুডেন্টস, অন্ধকার জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে। ভালো করে খেয়াল করো, এক হচ্ছে ভেজা জায়গা এদের পছন্দ বা স্যাঁতস্যাঁতে পরিবেশ অণুজীবদের বেড়ে ওঠার পক্ষে একটা আদর্শ জায়গা। এছাড়াও অন্ধকার জায়গায় এরা তাড়াতাড়ি বাড়ে।
সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে কোনো কোনো অণুজীব কি হয় না, মারা যায়। তাহলে কি বলছে, এক হচ্ছে অণুজীবেরা ভেজা জায়গায় কি হয়, তাদের তাড়াতাড়ি বেড়ে ওঠে বা সেটা একটা তাদের আদর্শ জায়গা। আর অন্ধকার জায়গাও এদের তাড়াতাড়ি বেড়ে উঠতে সাহায্য করে। সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে আবার কোনো কোনো অণুজীব মারা যায়। তাই সরাসরি সূর্যের আলোর চেয়ে অন্ধকার জায়গায় এরা তাড়াতাড়ি গ্রো করে বা বেড়ে ওঠে। আর কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সাধারণত বেশিরভাগ অণুজীব 25°C থেকে 38°C তাপমাত্রার মধ্যে তাড়াতাড়ি বাড়ে। তাহলে কি বলছে, সাধারণত বেশিরভাগ অণুজীব 25°C থেকে 38°C তাপমাত্রার মধ্যে তাড়াতাড়ি বাড়ে ও বেঁচে থাকে। তাহলে কোন উষ্ণতায় অণুজীবেরা খুব সহজে এবং ভালোভাবে বেড়ে ওঠে, 25°C থেকে 38°C তাপমাত্রার মধ্যে। এরা কি হয় না, তাড়াতাড়ি বাড়ে এবং বেঁচে থাকে। তবে কোনো কোনো অণুজীব আবার -10°C নিচে বা 100°C তাপমাত্রার উপরেও কি করে না, বেঁচে থাকতে পারে। আমরা একটু আগে দেখছিলাম না, কিছু কিছু অণুজীব আবার বরফেও বেঁচে থাকে। তাহলে বরফে যেখানে একদম বরফ, মেরু অঞ্চল, সেখানে তো -10°C চেয়েও বেশি ঠান্ডা থাকে। সেই সমস্ত কঠিন পরিস্থিতিতেও কোনো কোনো অণুজীব বেঁচে থাকতে পারে। আবার 100°C মানে এইরকম যে একটা জল, ফুটন্ত জলের যেমন উষ্ণতা, ঠিক ওই অতটা গরমেও কোনো কোনো অণুজীব আবার বেঁচে থাকতে পারে। ভাবতে পারছো তাহলে এদেরকে মেরে ফেলা বা এদের মারা যাওয়া খুবই ডিফিকাল্ট বা খুবই কঠিন। কারণ খুব কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও অণুজীবেরা কি হয় না, বেঁচে থাকতে পারে। বিশেষ কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া 100°C তাপমাত্রার কাছাকাছি বংশবৃদ্ধি করে। তাহলে কি বলছে দেখো, থার্মোফিলিক মানে কি, থার্মো মানে হচ্ছে তাপ, আর ফিলিক মানে যারা তাপ শোষণ করতে পারে তাদেরকে থার্মোফিলিক বলা হয়। বুঝতে পারছো, যারা 60°, 70°, 80°, 90°, 100° এতটা পরিমাণ উষ্ণতা নিজেদের দেহে অ্যাবজর্ব করতে পারে বা শোষণ করতে পারে বা মানিয়ে নেওয়ার ক্ষমতা আছে, তাদেরকে কি বলে না, থার্মোফিলিক। আর সেই ধরনের সেরকম থার্মোফিলিক কারা আছে না, ব্যাকটেরিয়া। বিশেষ কিছু ব্যাকটেরিয়া হলো এক ধরনের অণুজীব। আমরা একটু পরেই পড়বো অণুজীবের প্রকারভেদ, যে কাদের কাদের আমরা অণুজীবের মধ্যে রাখি। দেখো, বিশেষ কিছু থার্মোফিলিক ব্যাকটেরিয়া 100°C তাপমাত্রার কাছাকাছি বংশবৃদ্ধি করে। মানে ভাবতে পারছো 100°C তাপমাত্রা মানে কতটা গরম, সেই উষ্ণতায়ও কিছু কিছু ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে। নানান উষ্ণ প্রস্রবণের জলে বা গভীর সমুদ্রের গরম জল বেরোবার উৎসের কাছাকাছি থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। তাহলে এই থার্মোফিলিক ব্যাকটেরিয়াটা কোথায় পাওয়া যায়, সমুদ্রের গভীরে যেখান দিয়ে গরম জল বার হয়, যেখানে সমুদ্রের গভীরে গরম জল বার হওয়ার যে উৎস, যে জায়গা, সেখানে এই থার্মোফিলিক ব্যাকটেরিয়া পাওয়া যায়। তাহলে এই থার্মোফিলিক ব্যাকটেরিয়া থার্মোফিলিক মানে যে বলে দিয়েছি যে তাপগ্রাহী, যারা তাপ শোষণ করতে পারে, সেই ধরনের ব্যাকটেরিয়াকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলা হয়। এই থার্মোফিলিক ব্যাকটেরিয়া তাহলে কোথায় পাওয়া যায় না, সমুদ্রের গভীরে যেখান দিয়ে গরম জল বেরোয় সেই জায়গায়। সমুদ্রের একদম গভীরে এরকম জায়গা থাকে যেখান দিয়ে খুব গরম জল বেরিয়ে আসে, সেখান দিয়ে মানে তোমার কিছু কিছু থাক, ওটা তোমরা বুঝতে পারবে না, মানে কিছু কিছু লাভা দেখবে। লাভা লাভা জিনিসটা কি তোমরা জানো তো, আগ্নেয়গিরি যেখানে অগ্নুৎপাত হয়, বিভিন্ন দেখবে সমুদ্রের কাছাকাছি বিভিন্ন পাহাড় রয়েছে বা বিভিন্ন পর্বত রয়েছে, যেখান দিয়ে কি হয়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। আগ্নেয়গিরি অগ্নুৎপাতটা কিভাবে ঘটে না, একদম পাতাল দিয়ে গরম লাভা বেরিয়ে আসে পাহাড়ের মুখ দিয়ে। আমি শর্টকাটে বলছি, বড় বিস্তারিত বললে সময় নষ্ট হবে, তাই সেই লাভাগুলো কি হয়, পাহাড়ের গা দিয়ে গলে গলে একদম সমুদ্রের নিচে চলে যায়। আবার কখনো কখনো সেখান দিয়ে, সেগুলো কিন্তু অত্যাধিক গরম, কয়েক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড,
সেখান দিয়ে আবার কিছু কিছু সময় এই সমুদ্রের নিচ দিয়ে আবার কিছু কিছু সময় ওই লাভার অগ্নুৎপাত ঘটে থাকে। এবার সেখানে তাহলে যখন ওই লাভার অগ্নুৎপাত ঘটে সেই সেই এলাকার বা সেই আশেপাশে জায়গার যে সমুদ্রের জল থাকে সেগুলো কিন্তু অত্যাধিক গরম হয়ে যায়, এবং সেই জায়গায় কাদেরকে পাওয়া যায় না, এই থার্মোফিলিক ব্যাকটেরিয়াকে সেই সমস্ত জায়গায় আমরা দেখতে পাই। তাহলে বোঝা গেল? চলো, অণুজীবের বৈশিষ্ট্য অবধি সবাই আশা করি বুঝতে পেরেছো। কারোর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি অণুজীবের প্রকারভেদ, কত ধরনের অণুজীব হয়ে থাকে বা কত ধরনের অণুজীব আমরা দেখতে কত ধরনের অণুজীব আমরা রয়েছে সেটা আমরা দেখব। দেখো, অণুজীবেরা প্রধানত 4 ধরনের। এরা হলো ব্যাকটেরিয়া, আর্দ্রপ্রাণী, ছত্রাক এবং শৈবাল। দেখো পাশে যে ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো এদের গোষ্ঠী, এরা কোন গোষ্ঠীর মধ্যে পড়ে সেটা পাশে ব্র্যাকেটে দেওয়া আছে। ব্যাকটেরিয়া যেমন এদের গোষ্ঠী কি না মোনেরা, আর্দ্রপ্রাণী এদের গোষ্ঠী কি প্রোটিস্টা, ছত্রাকের গোষ্ঠী কি ফাঙ্গি, আর শৈবালের গোষ্ঠী হলো কি না প্রোটিস্টা। আমাদের প্রাণী রাজ্য, বিজ্ঞানীরা প্রাণী রাজ্যকে কয় ভাগে ভাগ করেছিলেন বা শ্রেণী বিভাগ করেছিলেন? 5টি ভাগে, কি তাই তো? সেগুলো কি কি না ফাঞ্জাই, প্লান্টি, মোনেরা, প্রোটিস্টা, এই ধরনের 5টি রাজ্যে শ্রেণীবিভাগ করেছিলেন। এগুলো দেখো, এই ব্যাকটেরিয়া সেই মোনেরা গোষ্ঠীর মধ্যেই পড়ে, আর আর্দ্রপ্রাণী প্রোটিস্টা গোষ্ঠীর মধ্যে পড়ে, ছত্রাক হলো ফাঙ্গি, শৈবাল হলো প্রোটিস্টা। এগুলো মনে রাখবে যে ব্যাকটেরিয়া কোন গোষ্ঠীর মধ্যে, আর্দ্রপ্রাণী কোন গোষ্ঠীর মধ্যে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এখান দিয়েও কোয়েশ্চেন আসতে পারে। এছাড়াও ভাইরাসরাও আণবিক কণিক, আর এরাও নানা রকম ভূমিকা পালন করে। দেখো, ভাইরাসদের সরাসরি এই শ্রেণীবিভাগের মধ্যে কেন রাখা হয়নি? কারণ ভাইরাস হলো এমন একটা জীবও বলা যায় না, ভাইরাসকে আমরা জীব ও জড়ের মধ্যবর্তী একটা বস্তু হিসেবে জানি। এবং ভাইরাসকে আমরা জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু কেন বলি? কেউ কি জানো, বলতে পারবে ভাইরাসকে আমরা জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু কেন বলে থাকি? দেখি কে জানে বা কে বলতে পারে। কেউ কি পড়েছো এর আগে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, ভাইরাসকে আমরা জীব ও জড়ের মধ্যবর্তী এক ধরনের বস্তু কেন বলছি। এই ভাইরাস যখন কোনো সজীব কোষের মধ্যে থাকে বা কোনো সজীব কোষের মধ্যে বেড়ে ওঠে বা কোনো সজীব কোষকে এরা আক্রমণ করে, তখন এরা কোষ বিভাজনে সক্ষম হয় বা তখন এদের মধ্যে প্রাণ থাকে। বুঝতে পেরেছো? দেখো, যখন কোনো ভাইরাস বাতাসে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো সব কি বাতাসে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় এদের পাওয়া যায়। তেমনি ভাইরাস যখন বাতাসে ঘুরে বেড়ায়, পরিবেশে যখন বাতাসে ঘুরে বেড়ায় বা কোনো সজীব কোষের মধ্যে না থাকে, তখন এরা পুরো মৃতের মতো বা জড় পদার্থের মতো আচরণ করে। তখন এরা কোষ বিভাজনে সক্ষম হয় না এবং পুরো একটা জড় পদার্থ যেমন কাজ করে, তখন এদের বৈশিষ্ট্যও ঠিক একটা জড় পদার্থের মতো হয়। যখন এরা কোনো সজীব কোষের মধ্যে ঢুকছে বা কোনো সজীব কোষকে এরা পোষক কোষ হিসেবে ইউজ করছে বা ব্যবহার করছে, তখন এদের মধ্যে আবার কি থাকে না, প্রাণের বৈশিষ্ট্য চলে আসে এবং তখন এরা কোষ বিভাজনে সক্ষম হয়। তাই আমরা ভাইরাসকে কি বলি না, না জীব না জড়, জীব এবং জড়ের মধ্যবর্তী এক ধরনের বস্তু। কারণ এরা যখন কোনো সজীব কোষের বাইরে থাকে তখন জড় পদার্থের মতো ব্যবহার করে। জড় পদার্থ মানে কি, ইট, কাঠ, বালি, পাথর, এগুলো কি, এদের মধ্যে কোনো প্রাণ নেই, এদেরকে আমরা কি বলি না, জড় পদার্থ বলি। কারণ এদের মধ্যে কোনো প্রাণ নেই, এদের কোনো কোষ বিভাজন হয় না, কি তাই তো, এদেরকে সেই জন্য আমরা জড় পদার্থ বলি। তেমনি ভাইরাসরাও যখন বাতাসে ঘুরে বেড়ায় তখন এরাও জড় পদার্থের মতনই কাজ করে।
তখন এদেরকে আমরা জড় পদার্থ বলি। আবার ওই ভাইরাস যখন উঠতে উঠতে কোনো সজীব দেহকোষে, ধরো কোনো মানুষের আক্রমণ করলো, আমরা শুনি না ভাইরাস ঘটিত জ্বর, আমাদের যখন যখন জ্বর হয়, এক ধরনের জ্বর আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রমণ করলে সেই জ্বরটা হয়। তো সেটা কিসের আক্রমণে হয় না, ইনফ্লুয়েঞ্জা নামক একটা ভাইরাসের আক্রমণে। তাহলে দেখো ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা আবার যখন বাতাসে ঘুরে বেড়াচ্ছিল, তখন কিন্তু আবার ওটা জড় পদার্থের মতো ব্যবহার করছিল, কারণ ওর কোনো ক্ষমতাও ছিল না, ওর কোনো কোষ বিভাজনে সক্ষমও ছিল না, তাই ওটা কি না আমরা জড় পদার্থ হিসেবে দেখছিলাম। আবার ওই ভাইরাসটা যখন কোনো প্রাণীর দেহে আক্রমণ করলো বা প্রাণীর দেহে এসে বসলো এবং সেখানে বংশবিস্তার করলো, তখন ওদের মধ্যে কি হলো না প্রাণের আবির্ভাব হলো বা প্রাণের সঞ্চার ঘটলো। তখন আবার সেই ভাইরাসটাকে আমরা আবার সজীব হিসেবে ধরবো বা তাদের মধ্যে প্রাণ রয়েছে, আর তাদেরকে আমরা জীব বলবো। জীব মানে কি, জীবন যারা আছে তারাই জীব। এবার দেখো তাহলে ভাইরাসকে কি জন্য আমরা জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলছি, বোঝা গেল। এই ভাইরাসরাও কি আণুবীক্ষণিক, এদের খালি চোখে দেখা যায় না, এদের একমাত্র অণুবীক্ষণ যন্ত্রেই এরা দৃশ্যমান। আর এরাও নানান রকম ভূমিকা পালন করে, উপকারী বা অপকারী। ভাইরাসের আবার বিভিন্ন উপকারী ভূমিকা রয়েছে, আবার অপকারী ভূমিকাও রয়েছে। এরকম একটা উপকারী ভাইরাস রয়েছে, বিভিন্ন ধরনের উপকারী ভাইরাস এবং অপকারী ভাইরাস রয়েছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। তাহলে অণুজীবের প্রকারভেদ কয়টি আমরা দেখলাম না, প্রধানত 4 প্রকার। এছাড়াও ভাইরাস অণুজীবের মধ্যেই পড়ে। দেখো ব্যাকটেরিয়া সম্বন্ধে এবার আমরা একটু জানি। ব্যাকটেরিয়া কি না জীবদের মধ্যে আকারে সব থেকে ছোট ও কোষীয় গঠনের দিক থেকে সরলতম। জটিল গঠনের কোষ এদের নেই, এদের কোষীয় গঠন কি না সরলতম, একদম সরল, এবং জীবদের মধ্যে আকারে সব থেকে ছোট। তাহলে ব্যাকটেরিয়া কি না জীবদের মধ্যে কি আকারে সব থেকে ছোট হয়, এবং এদের কোষীয় গঠন কি হয় একদম সরলতম হয়, খুব বেশি জটিল হয় না। এরা নানা আকারের হয়, কেমন হয় না কমার মতো দেখতে হয়, যেমন তোমরা লিখতে লিখতে কমা দাও না, দেখো আমি কমা শব্দটা নিচেই একটা কমা দিয়েছি, সেই রকম কমার আকারে হয়, রড শেপের হয়, রড মানে লাঠির শেপে হয়, পেঁচানো স্ক্রু বা গোলাকার হয়। কেমন দেখতে হয় তাহলে ব্যাকটেরিয়া, কমা কমা আকারের হয়, রড শেপ হয়, পেঁচানো স্ক্রু বা গোলাকারও দেখতে হয়। এদের নির্দিষ্ট আকার হয় না। কোষ প্রাচীর থাকলেও তা উদ্ভিদ কোষের মতো নয়। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর যতটা মজবুত বা যেমন হয়, এদের এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকলেও তা উদ্ভিদ কোষের মতো নয়। প্রকৃত নিউক্লিয়াস থাকে না। প্রকৃত নিউক্লিয়াস কি না থাকে না, পরিবর্তে কি থাকে পেঁচানো ডিএনএ থাকে। প্রকৃত নিউক্লিয়াস কাদেরকে বলা হয়, যাদের নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় জালিকা এগুলো থাকে, তাদেরকে আমরা প্রকৃত নিউক্লিয়াস বলি। এদের কিন্তু সেই প্রকৃত নিউক্লিয়াস থাকে না, পরিবর্তে কি থাকে পেঁচানো ডিএনএ থাকে। একক পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু থাকে না। কি বলছে না একক পর্দা দিয়ে, একটি পর্দা দিয়ে ঘেরা কোনো অঙ্গাণু থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড ইত্যাদি কি হয় না এদের থাকে না। তবে পর্দাবিহীন অঙ্গাণু রাইবোজোম থাকে। তাহলে এদের মধ্যে কি থাকে না, যে কোনো একক পর্দা বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড এরা কি না পর্দা বেষ্টিত, তাই এই পর্দা বেষ্টিত কিন্তু কোনো অঙ্গাণু থাকে না। তাহলে থাকে কে না রাইবোজোম। রাইবোজোম কি হয় পর্দাবিহীন অঙ্গাণু, রাইবোজোম হলো একটা পর্দাবিহীন অঙ্গাণু। এরকম আচ্ছা, আমি তোমাদের কোষ অঙ্গাণু চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট করেছি। আচ্ছা বলো তো আরো একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম বলো তো, দেখি তোমরা কেমন পড়াশোনা করছো, তাড়াতাড়ি বলবে দেখি তোমরা কতটা পড়াশোনা করছো। আরো একটা, যেমন রাইবোজোম পর্দাবিহীন অঙ্গাণু, তেমনি আরো একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম বলো। বা ভেরি গুড। তাহলে কি আরো একটা পর্দাবিহীন অঙ্গাণুর নাম কি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোমের কিন্তু পর্দাবিহীন, কোনো পর্দা থাকে না। আচ্ছা বলো তো সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে যেটা
কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে? আমরা পড়তে পড়তে বেশ কয়েকটি কোশ্চেন তোমাদেরকে জেনে নিচ্ছি। এটা তোমাদেরই হেল্প করবে যে বুঝতে যে তোমরা কতটা পড়াশোনা করছো, কতটা পিছিয়ে আছো। আবার আমারও বুঝতে সুবিধা করবে যে তোমরা কতটা পড়াশোনা করছো সেটা একবার যাচাই করে নেওয়ার। বাহ, ভেরি গুড। তাহলে সেটা কি না সেন্ট্রিওল। সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, যেটা কিনা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। বা ভেরি গুড। ঠিক আছে, আমরা ছোট্ট করে একটা তোমাদের রিভিশন করিয়ে দিলাম পড়ার মধ্যখানে। আশা করি তোমাদের এতে সাহায্যই হবে। দেখো যে এবার দেখো এখানে যেটা পড়ছিলাম, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে? পর্দাবিহীন কোন অঙ্গাণু থাকে না? রাইবোজোম। আর একক পর্দা বেষ্টিত কোনো কোষাঙ্গাণু বর্তমান থাকে না। এবার দেখো ব্যাকটেরিয়া আবিষ্কারের ইতিহাস। 1674 সালে অ্যান্টন ভ্যান লিউয়েনহক নামক এক ধরনের বিজ্ঞানী, তিনি একজন হল্যান্ডের বিজ্ঞানী, যিনি কিনা লেন্স ও অণুবীক্ষণ যন্ত্র প্রস্তুতকারক, সর্বপ্রথম নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। তাহলে কে প্রথম ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেছিলেন? না, হল্যান্ডের একজন বিজ্ঞানী অ্যান্টন ভ্যান লিউয়েনহক 1674 খ্রিস্টাব্দে প্রথম প্রমাণ করেন কি? তার আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা প্রথম প্রমাণ করেন কি না ব্যাকটেরিয়ার অস্তিত্ব প্রমাণ করেন তিনি, যে না পরিবেশে ব্যাকটেরিয়া বলে এক ধরনের বস্তু রয়েছে। এরপর ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর জলাতঙ্কের টিকা ও জার্মান বিজ্ঞানী রবার্ট কখ নানা রোগ সৃষ্টিতে ব্যাকটেরিয়ার ভূমিকা আবিষ্কার করেন। তাহলে বিজ্ঞানী লুই পাস্তুর কি আবিষ্কার করেছিলেন? জলাতঙ্কের টিকা আবিষ্কার করেছিলেন। সেগুলো কিনা ব্যাকটেরিয়া সংক্রামক একটা রোগ। আর জার্মান বিজ্ঞানী রবার্ট কখ নানা রোগ সৃষ্টিতে, যেমন যক্ষা ও কলেরা, এগুলো একটা বিভিন্ন ধরনের রোগ, এই রোগগুলোতে কি ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে সেটা আবিষ্কার করেছিলেন কি না রবার্ট কখ। আর ব্যাকটেরিয়ার ভূমিকা তাহলে এরা আবিষ্কার করেছিলেন। বিজ্ঞানী এরেনবার্গ 1828 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, কোশ্চেনে আসতেই পারে যে কোন বিজ্ঞানী এবং কত সালে ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করে। তার প্রথম ব্যবহার করেন কে? কোন বিজ্ঞানী? বিজ্ঞানী এরেনবার্গ। এবং সেটা কত সালে? না 1828 খ্রিস্টাব্দে। বর্তমানে ব্যাকটেরিয়াকে মোনেরা গোষ্ঠীভুক্ত করা হয়, যেটা আমরা একটু আগেই পড়ে আসলাম। ব্যাকটেরিয়াকে বর্তমানে তাহলে কোন গোষ্ঠীর মধ্যে রাখা হয়? না মোনেরা গোষ্ঠীভুক্ত করা হয়। তাহলে ব্যাকটেরিয়া কবে আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন, এবং ব্যাকটেরিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন আমরা জানলাম। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান দিয়ে কোশ্চেন দিতেই পারে, সুতরাং এই জায়গাটা তোমরা খুব ভালো করে পড়বে। দেখো এরপরে আর এক ধরনের অণুজীব সম্পর্কে আমরা জানবো, যেটা হচ্ছে কি না আদ্য প্রাণী। এদেরকে আমরা কোন গোষ্ঠীর মধ্যে রাখি? না প্রোটিস্টা। দেখো এদের সম্বন্ধে দেখি। এদের দেহ একটি মাত্র কোষ নিয়ে গঠিত। তাহলে আদ্য প্রাণীর দেহ মাত্র একটি কোষ দিয়ে গঠিত হয়। কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। তাহলে আদ্য প্রাণী প্রথমত একটি কোষ দ্বারা গঠিত, এবং এদের কোষে এক বা একাধিক কি থাকে? না নিউক্লিয়াস থাকে। এরা নানা আকারের হয়, এদের নির্দিষ্ট কিন্তু কোনো রকম আকার থাকে না। এরা গোলাকার, ডিম্বাকার, লম্বা বা থালার মতো আকৃতির হয়ে থাকে। এরা স্বাধীনভাবে একা থাকে। আদ্য প্রাণী তাহলে কেমন থাকে? না এরা স্বাধীনভাবে একা থাকে, আবার অনেকে মিলে একসঙ্গেও থাকে, আবার কেউ কেউ পোষক কোষের মধ্যে থেকে নানা রোগ সৃষ্টি করে। তাহলে এরা কোথায় কোথায় থাকে দেখো। এরা কিছু কিছু আদ্য প্রাণী আছে যারা স্বাধীনভাবে একা থাকতে পছন্দ করে, আবার অনেকে মিলে একসঙ্গেও থাকে, আবার কেউ কেউ পোষক কোষের মধ্যে। পোষক কোষ মানে কি? এরা আর একটা অন্য কোনো কোষের মধ্যে, সজীব কোষের মধ্যে থাকে, যেখান দিয়ে এরা নিজেদের খাদ্য গ্রহণ করে। তেমন পোষক কোষের মধ্যেও থাকে, এবং তাদের সেই পোষক কোষের মধ্যে রোগ সৃষ্টি করে। এরা নানাভাবে চলাচল করে, কারো দেহে ক্ষণপদ,
আবার কারোর দেহে চাবুকের মতো ফ্ল্যাজেলা বা চুলের মতো সিলিয়া থাকে। তাহলে এরা কিভাবে চলাচল করে? ক্ষণপদের মাধ্যমে। ক্ষণপদ মানে এক ধরনের অস্থায়ী পদ, যেটা কিছুক্ষণ পরে আবার অবলুপ্ত হয়ে যায়। এই ধরনের ক্ষণপদের মাধ্যমে চলাচল করে। আবার কারোর দেহে কি থাকে? চাবুকের মতো ফ্ল্যাজেলা বা ছুরির মতো দেখতে হয় এই ধরনের ফ্ল্যাজেলা বা চুলের মতো সরু সরু সুতোর মতো কি থাকে? সিলিয়া থাকে। তাহলে বোঝা গেল আদ্য প্রাণী সম্পর্কে। আচ্ছা, এই অবধি যদি কারো কোনো বোঝার অসুবিধা হয় আমাকে বলতে পারো, এবং অবশ্যই বলবে যদি কোথাও বুঝতে না পারো, ঠিক আছে? চলো এবার আমরা কন্টিনিউ করি। এরপরে দেখো ছত্রাক, বা এরা কোন গোষ্ঠীর মধ্যে পড়ে? ছত্রাক শুরুতে বলেছিলাম না, ফানজাই বা ফাঙ্গি গোষ্ঠীর মধ্যে পড়ে। দেখো এদের দেহ এককোষী। আদ্য প্রাণীর মতো ছত্রাকরাও কি হয় না, এককোষী হয়। গোলাকার বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। কেমন হয়? কেমন দেখতে হয়? না গোলাকার। এরকম এক ধরনের গোলাকার ছত্রাকের নাম হলো কি? ইস্ট। এটা মনে রাখবে যে গোলাকার ছত্রাকের উদাহরণ কি? না ইস্ট। বা আর কেমন হয়? সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এই সুতোর মতো অংশের নাম হলো হাইফি। তাহলে এদের দেহের যে সরু সুতোর মতো অংশ থাকে, সেই সুতোগুলোকে আমরা কি বলি? না হাইফি। হাইফি বেশিরভাগ ক্ষেত্রে শাখা প্রশাখায় ভাগ হয়ে নিজেদের মধ্যে জট পাকিয়ে মাইসেলিয়াম নামে এক ধরনের গঠন তৈরি করে। তাহলে ভালো করে দেখো, ছত্রাক প্রথমত কি না এককোষী। এদের দেখতে কেমন হয়? গোলাকারও হয়, আবার সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি। এবার এই ধরনের এক ধরনের গোলাকার ছত্রাকের উদাহরণ কি না ইস্ট। আর এই যে সরু সুতোর মতো এদের অংশ থাকে, সেগুলোকে আমরা কি বলি? না হাইফি। সেই হাইফি গুলো আবার বেশিরভাগ ক্ষেত্রে কিসে পরিণত হয়? না বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে যায়, এবং সেই শাখা প্রশাখাগুলো নিজেদের মধ্যে জট পাকিয়ে যে গঠনটা তৈরি করে তাদেরকে আমরা কি বলছি? না মাইসেলিয়াম। মিউকর, পেনিসিলিয়াম প্রভৃতি ছত্রাকে এই ধরনের গঠন দেখা যায়। এই যে মাইসেলিয়াম গঠনটা আমরা কোন কোন ছত্রাকের মধ্যে দেখতে পাই? না মিউকর এবং পেনিসিলিয়াম। তাহলে তাদের নাম কি? না মিউকর এবং পেনিসিলিয়াম। এই ধরনের ছত্রাকে আমরা এই মাইসেলিয়াম নামক গঠন দেখতে পাই। এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট যেটা যেটা উদ্ভিদের কি করে? না সবুজ অংশগুলো তৈরিতে সাহায্য করে। যে উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে সেগুলো দেখতে কেমন হয়? না সবুজ হয়। বা যে অংশে ক্লোরোপ্লাস্ট থাকে উদ্ভিদে সেগুলো কি হয়? সবুজ হয়, কারণ ক্লোরোপ্লাস্ট একটা সবুজ রঞ্জক পদার্থ। দেখো এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকলেও, তাহলে ছত্রাকের কোষে কোষপ্রাচীর রয়েছে, নিউক্লিয়াসও আছে, এবং নানা অঙ্গাণু থাকলেও ক্লোরোপ্লাস্ট থাকে না। তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। ক্লোরোপ্লাস্টিডের কাজ কি? উদ্ভিদ দেহে নিজেদের খাদ্য তৈরি করতে সাহায্য করে। সেই ক্লোরোপ্লাস্ট যেহেতু এদের দেহে থাকে না, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এদের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষপ্রাচীর দেখো কাইটিন দ্বারা গঠিত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভালো করে পড়বে, এটা পরীক্ষায় আসতে পারে। যে ছত্রাকের কোষপ্রাচীর যেটা হয় সেটা কি দ্বারা গঠিত? না কাইটিন দ্বারা গঠিত। এরা জলে, স্থলে, আলোর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে থাকতে পারে। এদের বাসস্থান কোথায় কোথায় হয়ে থাকে? না জলে হতে পারে, স্থলে হতে পারে, বা আলোর উপস্থিতি বা আর যেখানে আলো নেই এমন জায়গাতেও এরা বসবাস করতে পারে বা বেঁচে থাকতে পারে। দেখো এছাড়াও আরো কি দেখতে পাই? না শৈবাল। আদ্য প্রাণীর মতো শৈবালও কোন গোষ্ঠী যুক্ত? না প্রোটিস্টা গোষ্ঠী যুক্ত। শৈবাল দেখো এদের এদের দেহ কি হয়? না একটি মাত্র কোষ দ্বারা গঠিত। সেই জন্য এদেরকে কি বলা হয়? না এককোষী বলা হয়। অনেক সময় একাধিক কোষ পরস্পর যুক্ত হয়ে বলের মতো গঠন তৈরি করে। দেখো শৈবাল কি? না শৈবাল এদের দেহ এককোষী, এবং অনেক সময় একাধিক কোষ পরস্পর যুক্ত হয়ে বলের মতো গঠন তৈরি করে। যেমন এই ধরনের শৈবালগুলোর নাম কি? ক্লামাইডোমোনাস। আর এককোষী কিন্তু কোষগুলি পরস্পর যুক্ত এরকম এক ধরনের শৈবাল কি? না ভলভক্স।
এককোষী শৈবালের উদাহরণ যদি বলা হয় তাহলে কি না ক্ল্যামাইডোমোনাস। এককোষী কিন্তু কোষগুলি পরস্পর যুক্ত এরকম শৈবালের উদাহরণ হলো কি ভলভক্স। যদি ভলভক্স এবং ক্ল্যামাইডোমোনাস দুজনেই কি শৈবালের অন্তর্গত, কিন্তু যখন বলবে একটি এককোষী শৈবালের উদাহরণ দাও তখন তোমরা বলতে পারো ক্ল্যামাইডোমোনাস। আর যখন বলবে এককোষী কিন্তু কোষগুলি পরস্পর যুক্ত এমন শৈবালের উদাহরণ দাও সেটা হবে কি না ভলভক্স। এদের কোষে কোষপ্রাচীর, নিউক্লিয়াস, নানা অঙ্গাণু থাকে। আর এগুলো কি কার মতো না ছত্রাকের মতো। ছত্রাকের যেমন কোষে কোষপ্রাচীর বর্তমান, নিউক্লিয়াস এবং নানা অঙ্গাণু থাকে, তেমনি শৈবালেরও কোষপ্রাচীর, নিউক্লিয়াস এবং নানা অঙ্গাণু বর্তমান। নানা আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তোমরা ভালো করে খেয়াল করবে, কোনো যেখানে কল রয়েছে বা টিউবওয়েল আছে, জল খাওয়ার যে টিউবওয়েল গুলো তোমাদের স্কুলের মধ্যে দেখবে, জলের যে টিউবওয়েল গুলো বসানো আছে সেই টিউবওয়েল গুলো অনেক পুরানো হয়ে গেলে দেখবে টিউবওয়েলের পাশে সবুজ সবুজ এই টিউবওয়েলের যে এটা থাকে উপরের পোর্শনটা থাকে যেখানে কল বসানো থাকে, তার আশেপাশে দেখবে সবুজ সবুজ শ্যাওলা জাতীয় পদার্থ জমে। সেইগুলো কিন্তু এক ধরনের শৈবাল। তারা কি করে না, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। কেউ তো আর ওইগুলো ওখানে নিজে থেকে লাগিয়ে যায় না। তারা কি হয় অটোমেটিক বেড়ে ওঠে, এবং যদি সেগুলো পরিষ্কার না করা হয় পুরো টিউবওয়েলের সেই উপরের অংশটা কি হয় পুরো ভর্তি হয়ে যায়। সেটা কিভাবে হয় না, তারা নিজেরা যেহেতু নিজেদের খাদ্য তৈরি করতে পারে এবং বেড়ে উঠতে পারে সেই জন্য হয়। কেউ নিশ্চয়ই সেই শ্যাওলাগুলো ওখানে গিয়ে লাগিয়ে আসে না, কি তাই তো? সেগুলো কিন্তু কি তাহলে এক ধরনের শৈবাল। এদের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোর প্রয়োজন হয়। তাহলে এদের নর্মাল ভাবে বেড়ে ওঠার জন্য কিসের প্রয়োজন হয় না আলোর প্রয়োজন হয়, সূর্যালোকের প্রয়োজন হয়। আর এরা প্রধানত জলে থাকে। এরা কি হয় এদের বেড়ে ওঠার জন্য জলটা খুব অপরিহার্য। সেই জন্য দেখবে টিউবওয়েল থেকে কি হয় অটোমেটিক জল পড়ে বা জল ব্যবহার করা হয়। যে জায়গায় জল আছে সেই জায়গায় দেখবে শ্যাওলা বা শৈবাল জাতীয় উদ্ভিদ সহজে বেড়ে ওঠে। তাই এরা প্রধানত কোথায় থাকে না জলে থাকে। তাহলে বুঝতে পারলে এই অবধি যদি কারোর কোনো বোঝার অসুবিধা হয় আমাকে খুব তাড়াতাড়ি বলো। আমরা একদম শেষ পর্যায়ে আছি। যদি কারো কোথাও বোঝার অসুবিধা হয় এখনো অবধি আমাকে বলো, আমি বলে দেব। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখলাম। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা।